বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে হার মানাতে পারে না। সমস্ত কাজ আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে করতে হয়। গুছিয়ে বুদ্ধি দিয়ে করতে গেলে জানতে হবে ছোট ছোট টিপস। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই টিপস গুলো ফলো করলে সারা দিনের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি, যাতে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসেই। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ডোরম্যাট বা পা পোছা আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, আর এটা আমরা প্রত্যেকদিন যেহেতু পা মোছার কাজে ব্যবহার করি, তাই এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়। আর এই পা পোছাটা যেহেতু একটু মোটা হয় না, তাই প্রত্যেকবার কিন্তু আমাদের ধোয়া সম্ভব হয় না বা প্রতিদিন ধোয়া সম্ভব হয় না। তাই আমরা অন্তত সপ্তাহে একদিন কি ২ সপ্তাহে একদিন এইভাবে ধোয়ার চেষ্টা করি। কিন্তু এর মধ্যে যে ধুলো ময়লা, সেটা কি কিভাবে যায়? সেটা কিন্তু যেতেই চায় না। আর আমরা যখন ঘর ঝাড় দিই তখন এটাকে কি করি, দরজার মধ্যে বা দেয়ালের মধ্যে কি করি, এভাবে জোরে জোরে বাড়ি মারি। আর বাড়ি মারার ফলে উপরের যে ধুলোগুলো থাকে সেগুলো পড়ে যায়। কিন্তু তাতে কি পরিষ্কার হয়? পরিষ্কার তো হয় না। ময়লা তো থাকেই, সাথে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার। ঘরে থাকা যেকোনো ধরনের পাউডার নেবে, নিয়ে এরকম ভাবে অল্প পরিমাণ পাউডার এভাবে পা পোছার দুপাশে অল্প করে দিয়ে দাও। তারপর নিয়ে নিয়েছি এরকম একটা ব্রাশ। এই ধরনের পুরোনো ব্রাশ বা জামা কাপড় কাচার যে ব্রাশগুলো, সেই ব্রাশের সাহায্যে হালকা হালকা করে এইভাবে ওপরের যে ধুলো ময়লাগুলো সেগুলোকে ব্রাশের সাহায্যে এভাবে ঝেড়ে ফেলো। এভাবে ঝাড়লে দেখবে অনেক সহজে কিন্তু এই পা পোছার মধ্যে থাকা যে সমস্ত ডাস্ট গুলো সেগুলো অনেক সহজে বেরিয়ে আসে। যার জন্য প্রতি সময় আমাদের ধোয়ার প্রয়োজন নেই। আর যদি প্রত্যেক সময় না ধুতে পারি, সেক্ষেত্রে যে ময়লাটা, সেই ময়লাটা কিন্তু এইভাবে পরিষ্কার করলেও আর পা পোছা থেকে অনেকটা বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ কি পরিমাণ ধুলো ময়লা এর মধ্যে ছিল। এইভাবে যদি পরিষ্কার করে নিই তাহলে দেখবে জলে ধোয়া, কাচা, ডিটারজেন্ট দেওয়ার ঝামেলা তো থাকবেই না। সাথে খুব সহজে প্রত্যেকদিনই কিন্তু এই পা পোছাটাকে আমরা পরিষ্কার করে নিতে পারবো। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। ঝাঁটা যখন আমরা ঝাড় দিই ঘরবাড়ি, তখন ঝাঁটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা লেগে থাকে। ঠিক যেরকম ধরো ধুলো, ময়লা, চুল, সুতো, ঘরের মধ্যে থাকা নানান রকম ময়লাই কিন্তু ঝাঁটার সাথে উঠে আসে। আর ঝাঁটার এই সুতোর ভেতর যদি এই ময়লাগুলো ঢুকে যায় তাহলে সেইগুলোকে কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। যদি ধারালো কিছু থাকে, যদি হাতে ফুটে যায়, সেই কারণে হাতটাও লাগানো যায় না। বারবার হাত অপরিষ্কার হয়ে যায়, আবার ধুতে হবে, নোংরা হয়ে যাবে। তার জন্য কি করেছি, এখানে নিয়ে নিয়েছি চিরুনি। আর পুরোনো চিরুনি তো ঘরে সবসময়ের জন্য থাকে, যেটা এক্সট্রা হয়তো ব্যবহার করছি না, দীর্ঘদিন পড়ে রয়েছে। তো সেই চিরুনির সাহায্যে এইরকম ভাবে ঝাঁটার এই ঝাড়ুর যে এই অংশটা, সেটাকে কিন্তু এইভাবে ঝেড়ে নাও। এইভাবে আঁচড়ে নিলে দেখবে এর মধ্যে যে সমস্ত ধুলো ময়লা বলো বা সুতো বা চুল যেগুলো এর মধ্যে আটকে ছিল, সেগুলো কিন্তু অনেক সহজে বের করা সম্ভব হচ্ছে। যার জন্য আলাদা করে আমাদের হাত তো লাগানোর প্রয়োজন নেই। সাথে সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাচ্ছে। আর কাজটাও কিন্তু বেশ খানিকটা সহজ হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি ঝাঁটা পরিষ্কার করে নিই, আমাদের কিন্তু কাজ করতে বেশ খানিকটা সুবিধাই হবে। আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপস গুলো আমাদের সংসার জীবনে বেশ অনেকটাই কাজে দেবে। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো দেখে নাও পরের টিপস। প্রেসার কুকারে যখন আমরা রান্না বান্না করি, তখন কখনো কি খেয়াল করে দেখেছো যে প্রেসার কুকারের মধ্যে যে এইখানে একটা গ্যাসকেট থাকে, আর সেই গ্যাসকেটটা যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, যেহেতু এটা লোহার থাকে তাই আস্তে আস্তে জং পড়ে বা জল দিয়ে বারবার ধোয়ার ফলে কিন্তু এই জায়গাটা নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট হয়ে যাওয়ার কারণে ঠিকঠাক মতো সিটি পড়ে না, এখান থেকে জল লিক করে বা বাস্ট হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো কি করতে হবে, এমার্জেন্সি পারপাস এইভাবে কিন্তু ২-১ বার আমরা কাজ চালিয়ে নিতে পারি। এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি আটা মাখা। প্রত্যেকের বাড়িতেই কম বেশি ফ্রিজের মধ্যে আটা মাখা স্টোর করা থাকে। সেখান থেকে খুব সামান্য পরিমাণ একটুখানি আটা মাখা নিয়ে এরকম ভাবে গ্যাসকিটের জায়গাটায় হালকা করে লাগিয়ে দাও। তারপর হালকা করে এইভাবে আগুনে সেঁকে নাও, যাতে এই আটা মাখার যে একটা নরম ভাব, সেটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, এখানটা কিন্তু সুন্দর মতো ফিক্সড হয়ে গেছে, যেখান থেকে জল লিক করবে না। আর এটা এমার্জেন্সি পারপাস কেন ব্যবহার করতে পারবে বললাম, হঠাৎ করে যদি এই সমস্যাটা হয়, সাথে সাথে দোকান বাজার না নিয়ে গিয়ে ১-২ বার প্রেসারটা ব্যবহার করার মতো কিন্তু এই কাজটা এইভাবে আমরা চালিয়ে নিতে পারি। তবে অবশ্যই কিন্তু এটাকে পরে চেঞ্জ করে নিতেই হবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। আঞ্জির বা কাশ্মীরি ডুমুরের নাম আমরা অনেকেই জানি, কিন্তু যারা জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটি। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এমন ভিটামিন এ, এল এর মতো নানান পুষ্টিগুণ। আর এটা কেন আমরা খাই, এটা কিন্তু ঠিক যেরকম ড্রাই ফ্রুট হয়, আমন্ড বলো, বাদাম বলো, কিশমিশ বলো, ঠিক সেরকমই কিন্তু একটা ড্রাই ফ্রুট, যেটা খেলে কিনা আমাদের শরীরের আয়রনের চাহিদা পূরণ হয়। অনেকেই আছে মাসে মাসে ব্লাড দিতে লাগে,
বা ঠিকঠাক মতো সাফিসিয়েন্ট হিমোগ্লোবিন শরীরে তৈরি হয় না, সাপ্লিমেন্টারি নানান রকম ওষুধপত্র খাওয়ার থেকে যদি কাশ্মীরি ডুমুর খাওয়া যায় তাহলে কিন্তু এর পুষ্টিগুণ রয়েছে অনেক। খুব তাড়াতাড়ি ব্লাড সার্কুলেশনটা বাড়বে, হিমোগ্লোবিনের পরিমাণটাও বাড়বে। কিন্তু এগুলো আমরা সচরাচর যেকোনো দোকানে পাবো না। বড় যে গ্রসারি শপগুলো হয় যেখানে ড্রাই ফ্রুট পাওয়া যায় সেরকম দোকানে খোঁজ করলে এটা পাওয়া যাবে। তো এটা কিভাবে খেতে হবে না হবে, অনেকে দুধের সাথে ফুটিয়ে খায়, অনেকে আবার শুধুও খালি পেটে চিবিয়ে খায়। তো এটা যেহেতু বিশাল দামি একটা ড্রাই ফ্রুট, তাই এটাকে কিন্তু ঠিকঠাক মতো স্টোর করে রাখাটাও জরুরি। না হলে কিন্তু এর যে একটা নরম ভাব, সেই নরম ভাবটা ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো কিভাবে আমরা স্টোর করব? একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে এর মধ্যে রেখে দেবো কয়েক দানা চাল। চালটা কিন্তু কি করবে, চালটা দেওয়ার কারণে কিন্তু এই কাশ্মীরি ডুমুরগুলো শক্ত হবে না, বেশ খানিকটা নরম রাখতে সাহায্য করবে। তারপরে এয়ারটাইট করে ফ্রিজে রাখলেই কিন্তু বহুদিন পর্যন্ত তোমরা স্টোর করে খেতে পারবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকে খাওয়ার উপযুক্ত এই ফল। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। কোনো জামার মধ্যেই কম বেশি বোতাম থাকে, টি শার্টে অল্প কটা বোতাম থাকলেও শার্টের মধ্যে তো প্রচুর পরিমাণে বোতাম থাকে, এমনকি বাচ্চাদের স্কুলের ড্রেসেও কিন্তু বোতাম থাকাটাই আবশ্যক। কিন্তু বন্ধুরা, একটা কখনো কি জিনিস খেয়াল করেছো, এরকম ভাবে যখন আমরা খোলা পড়া করতে যাই তখন হাতে লেগে অনেকগুলো বোতাম খুলে যায়? কেন বলো তো এই বোতামগুলো খোলে? এর যে স্টিচটা রয়েছে বা সেলাইটা রয়েছে না, এই সেলাইটা কিন্তু এইভাবে খোলা পড়া করতে গিয়ে একটা চাপ পড়ে, আর যার ফলে স্টিচটা ছুটে যায় বা খুলে যায়, যার ফলে কিন্তু বারবার আমাদের সম্মুখীন হতে হয় বোতাম ছিঁড়ে যাওয়ার মুখোমুখি। তো কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি নেল পালিশ। আর এই ধরনের যে ট্রান্সপারেন্ট নেল পালিশ গুলো থাকে, সেই নেল পালিশ গুলো কি করতে হবে, এই যে সুতোটা দিয়ে সেলাই করা রয়েছে তার ওপর এইভাবে মোটা করে নেল পেন্ট লাগিয়ে দাও। তাতে কি হবে, সুতোটা কিন্তু অনেকটা বেশি শক্ত হয়ে যাবে। খুব সহজে টানাটানি করলে বা খোলা পড়া করলেও কিন্তু এই বোতামটা খুব সহজে খুলে আসবে না, ছিঁড়ে আসবে না। হঠাৎ করে স্কুলে যাওয়ার টাইমে বা অফিস যাওয়ার টাইমে যদি এরকম ভাবে শার্টের বোতামগুলো খুলে যায় তাহলে কিন্তু আমাদের সেলাই করার মতো সময় থাকে না। তাই এইভাবে যদি করে রাখতে পারো, বছরের পর বছর কিন্তু বোতাম খুলবে না। ভালো লাগলে লাইক করতে ভুলবে না, প্রত্যেকের সাথে শেয়ার করবে যাতে কারোর কোনো না কোনো উপকারে আসে। চলো দেখে নাও পরের টিপস। হ্যাঁ বন্ধুরা, রান্না করতে করতে কি কখনো কড়াই পুড়ে গেছে? এটা কিন্তু গৃহিণীদের কাছে খুব একটা কমনই ব্যাপার যে যখনই রান্না করি বেখেয়ালে এদিক ওদিক দৌড়ে গেলে বা অন্যান্য কোনো কাজে লেগে পড়লে কড়াইটা পুড়েই যায়। আর এই পোড়া কড়াই মাজতে কতটা কষ্ট হয়, যদি হেল্পিং হ্যান্ড না থাকে নিজেদেরই কিন্তু এই কড়াই পরিষ্কার করতে লেগে যায় অনেকটা সময়, সাথে হাতেরও 12টা বাজে। তাই আজকে বিনা পরিশ্রমে একদম মাজা ঘষার ঝামেলা ছাড়া লাইভ তোমাদের প্রমাণ দেখাবো যে কড়াই কিভাবে পরিষ্কার করতে হয়, তাও আবার মাত্র 2 থেকে 3টে জিনিস দিয়ে। কোনো রকম তো মাজা ঘষার প্রশ্নই থাকবে না তার মধ্যে। তো কি করতে হবে, এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা ভিনিগার। ভিনিগার আমরা যে চাইনিজ রান্নাগুলোয় দেওয়ার জন্য বাড়িতে এনে থাকি, সেই ভিনিগারই এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণ দেবে। এখানে আমি 1 চামচ পরিমাণ দিলাম, যেহেতু খুব সামান্য পুড়ে যায়। যদি পরিমাণে বেশি কম পড়ে তাহলে পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবে। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি খাবার সোডা। সোডা আর ভিনিগার একসাথে পড়ার কারণে দেখতে পাচ্ছ একটা রিঅ্যাকশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এর কারণেই কিন্তু সুন্দর মতো ক্লিনিংটা হবে, কোনো রকম হাত লাগানো ছাড়াই। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো টুথপেস্ট। টুথপেস্ট কিন্তু খুব সুন্দর মতো ক্লিনিং করবে। ভালো মতো একসাথে সমস্ত কিছুকে মিশিয়ে দেবো, ব্যাস। এই যে সলিউশনটা তৈরি করলাম না, এটা দিয়েই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে, যার জন্য ডিশ ওয়াশার বলো, স্ক্রাবার বলো, কোনো কিছুর প্রয়োজন নেই। আর ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে কোনো রকম কিন্তু এডিটও করিনি ভিডিওটা, হাত লাগানো ছাড়া সুন্দর মতো কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এবার যে পোড়াটা রয়েছে না, সেই পোড়াটার মধ্যে এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এই মিশ্রণটাকে এইভাবে লাগিয়ে দেবো হাতের সাহায্যে। একটু যদি বেশি পরিমাণে করতাম হয়তো বা ভালো হতো, একেবারে টাই হয়েছে। আর লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিন্তু ছাড়তে শুরু করেছে পোড়া জায়গাটা। মধ্যেখানের পোড়া জায়গাটা একটু বেশি শক্ত হয়ে পুড়ে গেছে, তাই একটুখানি এইভাবে রেখে দিলে কিন্তু খুব সহজেই আলগা হয়ে আসবে। প্রায় 15 থেকে 20 মিনিট এই অবস্থায় রেখে দিয়ে আবার ফিরে আসলাম। এরপর একটা ধারালো কিছু বা খুন্তি বা ছুরি এইভাবে আস্তে আস্তে তুলে তোমাদেরকে দেখাচ্ছি, কোনো রকম হাত লাগানো ছাড়া সুন্দর মতো কিন্তু সমস্ত পোড়াগুলো উঠে যাচ্ছে। আর এইভাবে যদি আমরা পোড়া কড়াই পরিষ্কার করে ফেলতে পারি তাহলে কোথাও গিয়ে আমাদের কিন্তু বেশ অনেকটা কাজ তো কম হচ্ছে, সাথে কিন্তু আমাদের কষ্টটাও কমছে। দেখতে পাচ্ছ কিভাবে এই পোড়া জায়গাগুলো কিভাবে শক্ত শক্ত হয়ে উঠে আসছে, আর যে সাইড গুলো দেখছো সেটা হালকা একটু ঘষাঘষি করলে উঠে যাবে, এটাই তো ঠিক। তারপর ভালো করে মেজে ঘষে শুকনো করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ পুড়ে গেছিল আর কোথায় এনে দাঁড় করিয়েছি হাত লাগানো ছাড়া। তো এই ছোট্ট ছোট্ট টিপস গুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, সবার সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। এখানে নিয়ে নিয়েছি একটা মোটা টাওয়েল। এই ধরনের মোটা টাওয়েল হোক বা পুরোনো যে কোনো ছেঁড়া ফাটা বাদ দিয়ে দেওয়া যে কোনো কাপড় হোক, সেটাই তোমরা এখানে নেবে। তো চাইলে তোমরা এটা ভিজিয়ে নিতে পারো বা শুকনোও নিতে পারো, এক্ষেত্রে কিন্তু আমি শুকনোই নিলাম। এবার তোমরা হয়তো ভাবছো এই পুরোনো টাওয়ালটা দিয়ে কি হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি ওয়েপার। ওয়েপার আমরা যে শুধুমাত্র টয়লেটে ব্যবহার করি তা না,
আমাদের ব্যালকনিতে যদি গার্ডেন থাকে সেই সমস্ত জায়গাতেও কিন্তু ওয়েপার ব্যবহার করা হয়। তো অনেক সময় হয় নিচের রাবারটা একটু হালকা ঢিলে হয়ে যায়, যার ফলে কিন্তু জলটা ঠিকঠাক মতো সোক করে না। তখন এটাকে আমরা বাতিলের খাতায় দিয়ে দিই। ফেলে দেব না। ফেলে না দিয়ে অন্যান্য কাজও তো করে নিতে পারি। তো তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। টাওয়ালটা দিয়ে ভালো মতো ওয়েপারটাকে পেঁচিয়ে নিচ্ছি। তো পেঁচিয়ে নেওয়ার পর এই সাইড গুলোকে একটা ক্লিপের সাহায্যে টাইট করে আটকে নিলাম, নাহলে তো খুলে যাবে। এরপর কি করব? আমাদের ঘরে প্রচুর পরিমাণে ধুলো ময়লা হয়। আমরা নিচু জায়গাগুলোতে প্রত্যেকদিন ক্লিন করতে পারলেও একটু উপরের দিকে যে জায়গাগুলো, রান্নাঘর বলো, ঘর বলো, সমস্ত জায়গাতেই যে ধুলোটা পড়ে দেয়ালে, সেই উঁচুর জায়গাটা কিন্তু প্রত্যেকদিন পরিষ্কার করা সম্ভব হয় না, কেননা হাত যায় না। পরিষ্কার করতে গেলে একটা উঁচু টুল বা কোনো কিছুর দরকার পড়ে বা কারোর সাহায্য দরকার পড়ে। কোনো কিছু করার দরকার নেই। এই পুরোনো ওয়েপারটার মাথায় এই প্রসেসটা করে নিয়ে কিন্তু সম্পূর্ণ নিজেরাই এই ধুলো বা ঝুলগুলোকে ঝেড়ে নিতে পারবে। শুধুমাত্র দেয়াল পরিষ্কার না, পাখাটার অবস্থা দেখো একেবারে ঝুল পড়ে, ধুলো পড়ে কিন্তু হাওয়া প্রায় হয় না বললেই চলে। আর গরমের দিনে যাদের ঘরে এসি নেই কিংবা ২৪ ঘন্টা তো এসি চালিয়ে রাখা যায় না, পাখাটা তো ২৪ ঘন্টা চালিয়ে রাখা যায়। পাখাটার মধ্যে যদি হাওয়া না থাকে তাহলে কিরকম কষ্ট হয়। তাই পাখাটাকে এরকমভাবে পরিষ্কার করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মাস্ক। তোমরা হয়তো ভাবছো মাস্ক দিয়ে পরিষ্কার হবে। না বন্ধুরা, অনেকেরই আছে ধুলো ময়লা পরিষ্কার করতে গেলে প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জি হয়। তাদের জন্য একটা সতর্কতামূলক বার্তা। তো তারা কিন্তু অবশ্যই একটা মাস্ক ব্যবহার করবে। মাস্কটা পরে নিয়ে তারপর যত খুশি ডাস্টিং করো না কেন, কোনো রকম সমস্যা হবে না। এরপর এই পাখার ব্লেডগুলো সুন্দর মতো এই ওয়েপারটা দিয়েই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম জল দিয়ে ভেজানোর টাওয়ালটা দরকার নেই। যেহেতু ইলেকট্রিক্যাল একটা ব্যাপার, তাই কিন্তু সহজেই এই ধুলোটা ঝেড়ে ফেলার জন্য এই লম্বা এই লাঠির মাথায় এই কাজটা করে নিলে কিন্তু আমরা নিচে দাঁড়িয়েই অনেক উঁচুর জিনিসপত্রগুলো ধুল ঝেড়ে নিতে পারবো। তার প্রমাণ হচ্ছে এই পাখা। কেননা পাখা একেবারে সিলিং এর ওপরে থাকে। আর নিচে দাঁড়িয়ে বা কোনো লম্বা কোনো কিছু ছাড়াই সুন্দর মতো ওয়েপারের ডান্ডাটা ধরে কিন্তু আমরা এই পাখাটাকে পরিষ্কার করে নিতে পারবো। কারোর সাহায্য তো নিতেই হবে না, আর কাজটাও কিন্তু অনেক বেশি সহজ হবে। আর যেটুকু ঝুল দেখতে পাচ্ছ সেটাও কিন্তু সম্পূর্ণ এইটার মধ্যে উঠে আসবে। পরে ওয়েপারটা তোমাদেরকে দেখাচ্ছি, আর ধুলোটা কি পরিমাণ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো, আর কতটা ক্লিন হয়েছে কিন্তু এটাই হচ্ছে তার প্রমাণ। তাই নিজেরা নিজেদের কাজটা করে নেওয়ার জন্য কিন্তু এই ছোট টুলগুলো আমরা বানিয়ে রাখতেই পারি। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে একেবারেই জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।